ঢাকা মেডিকেলে মারা গেলেন পেট্রোল বোমায় দগ্ধ আরো 4 জন। যন্ত্রণায় ছটফট করছেন মাগুরায় দগ্ধ আরো 6 শ্রমিক। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। যারা ভূমি অফিসে আগুন দিচ্ছে তাদের জমির মালিকানা বাজেয়াপ্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ। আমার মেয়ে আমি চট্টগ্রামে বাবার চোখের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালো 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। চালক পলাতক। চট্টগ্রাম সিটি নির্বাচনে বেড়েছে ভোটার ও কেন্দ্রের সংখ্যা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে চলছে নানা প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এবং স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরছে টাইগাররা। বিমানবন্দরে মাশরাফির দলকে অভ্যর্থনা জানাতে ভক্ত সমর্থকের ঢল। বাংলা সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি সাইফুল রুদ্র। পেট্রোল বোমা সহিংসতা কেড়ে নিল আরো 4টি প্রাণ। গতরাতে মাগুরার মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 9 শ্রমিকের একজন ঢাকা মেডিকেলে আনার পথে মারা যান। অপর 2 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান আজ। এই ঘটনায় দগ্ধ অপর 6 শ্রমিক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে গত 18 মার্চ চাঁদপুরে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাকের মালিক শরীফের নামও যোগ হয়েছে এই মৃত্যুর মিছিলে। মঞ্জিলা বেগম পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন অগ্নিদগ্ধ ছেলের পাশে নির্বাক বসেছিলেন। আগুনে ছেলের শ্বাসনালী সহ শরীরের 65% পুড়ে যায়। তবে মঞ্জিলা বেগম আশায় বুক বেঁধেছিলেন খুব দ্রুতই সুস্থ হয়ে আবারও পরিবারের দায়িত্ব নেবে তার ছেলে। যদিও দুপুর নাগাদ ছেলের মৃত্যুর সংবাদ এলোমেলো করে দিল তার জীবন। আমি চাই দেশের শান্তি, ছেলে মেয়ের এরকম কেউ যেন অত্যাচার করে না, কারণ মায়ের সন্তান যেন এরকমের কেড়ে নেয় না, সবাই যেন থাকে যার মায়ের কোলে। নাহার বেগমের অবস্থাও খুব একটা ভালো নয়। একমাত্র সন্তান আরব আলীকে নিয়েই ছিল তার সব স্বপ্ন। পেট্রোল বোমায় ছেলের শরীর তো পুড়েছেই, ফিকে হয়ে এসেছে জীবনের স্বপ্নগুলো। ইনকাম করে খাবে, আমার তো ইনকামের একটা পথের দরকার, আমার একটাই বাচ্চা। মাগুরায় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ বাকি 6 জনও রয়েছেন এই বার্ন ইউনিটে। যন্ত্রণায় ছটফট করা রোগী তো বটেই, তাদের আত্মীয় স্বজনরাও রয়েছেন অবর্ণনীয় কষ্টের মধ্যে। রেল আমার একমাত্র বউ নাই, তার একটা বাচ্চা, সে কি অবস্থায় তার দিনকাল যাবে এইটাই সরকারের কাছে চাই, এছাড়া আর কিছু আমি বলতে পারবো না। কাজে আসতেছিল পথে পেট্রোল বোমা মারিছে, এখন তো মৃত্যুর সাথে বাঁধন উঠতেছে। দগ্ধ এই ব্যক্তিদের সেবায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা। মাগুরার এই ঘটনায় এ নিয়ে মারা গেলেন 2 জন। চিকিৎসক জানিয়েছেন বাকি 7 জনের মধ্যে 5 জনের অবস্থাই আশঙ্কাজনক। এদের সকলেরই শ্বাসনালী পুড়ে গেছে। এখানে অলরেডি 5 জন আমি যা দেখতে পাচ্ছি তার সবারই 50%-এর বেশি বান, খুবই খারাপ বান। প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে, ইনহেলেশন বান, কেউই আশঙ্কা মুক্ত না। এদিকে বিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ খন্দকার নামে অগ্নিদগ্ধ এক ট্রাক চালক। গত 18 মার্চ চাঁদপুরে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হবার পর টানা 3 দিন যন্ত্রণা ভোগ করে মারা গেলেন তিনি। এই ঘটনায় আবারও শোকের ছায়া নেমে আসে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফেনীতে পেট্রোল বোমার শিকার নিহত ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর গ্রামের বাড়ি কুমিল্লার কাকিয়ারচরে চলছে মাতম। স্বাধীনতার মাসে নিষ্ঠুরভাবে এই মুক্তিযোদ্ধার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না স্বজনরা। এদিকে পেট্রোল বোমায় নিহত ও দগ্ধদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মাগুরার মালিক গ্রামের পরিবেশ। কুমিল্লা ও মাগুরা প্রতিনিধি তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইউসুফ আলীর মৃত্যুর খবরে আহাজারিয়ার কান্নায় ভারী হয়ে ওঠে কুমিল্লার বুড়িচং উপজেলার কাকিয়াচর গ্রামটি। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। সে সময় পাকিস্তানিদের বর্বরতার কাছে হার না মানলেও আজ নিজের দেশের মানুষের বর্বরতার কাছে হেরে গেলেন তিনি। পেট্রোল বোমা দুর্বৃত্তদের হাতে ওনার জীবন দেওয়ার পরে ওনার পরিবার নিঃস্ব হয়ে গেছে। পুলিশ জানায় শুক্রবার ভোরে ফেনীতে তার ট্রাকে পেট্রোল বোমা হামলায় সে ছাড়াও আরো 4 জন দগ্ধ হন। স্বাধীন মাতৃভূমিতে 2 দিন বাঁচার জন্য লড়াই করে সহিংসতার আগুনে পুড়ে অবশেষে শনিবার রাতে মারা যান তিনি। 71 রাজাকারে আজকে এখন আমার তাকে চাচাকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করছে। আমরা এর বিচার চাই।
এদিকে মাগুরা সদর উপজেলার মালিগ্রামেও নেমে এসেছে শোকের ছায়া। এই গ্রামের 9 জন পেট্রোল বোমা হামলার শিকার হন শনিবার রাতে। নিরপরাধ মানুষদের যারা পুড়িয়ে মারছেন তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। আমার এই দুইটা নাবালক বিপদ নিয়ে আমি পরে ধরে কাজ করে খাতে পারবো না। আমি কি করে কাজ করে খাবো? আমি প্রতিবন্ধী। সে একজনই ইনকামের মানুষ ছিল, সে ইনকাম করতো, সংসার চালাইতো। 9 জন অগ্নিদগ্ধ, তার মধ্যে একজন মারা গেছে আর বাকি কয়জনের সবই আশঙ্কাজনক। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জাহান, সময় সংবাদ। দেশ জুড়ে যারা ভূমি অফিস আগুনে পুড়িয়ে দিচ্ছে তাদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নাশকতাকারীদের জমি বাজেয়াপ্ত করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিনিয়তই নানা ধরনের হুমকির শিকার হতে হচ্ছে তাকে। তারপরেও দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে বিচলিত নন তিনি। বিএনপি জামাতের লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি চলার সময় সাধারণ মানুষ যানবাহনের পাশাপাশি নাশকতার শিকার হয়েছে সরকারি দপ্তরও। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি ভূমি অফিস। ভূমি অফিসে আগুন দিয়ে কাগজপত্র। ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন, যারা ভূমি কার্যালয়ে নাশকতা চালাচ্ছে বাংলাদেশের ভূমির ওপর তাদের কোনো অধিকার থাকবে না। আমি আমাদের গোয়েন্দা সংস্থাকে বলেছি, যে করে হোক এগুলি খুঁজে বের করতে হবে। এই ভূমি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে জরুরি দলিলপত্র যারা পোড়াচ্ছে তাদের কোনো জমির উপর তারা তাদের বাপ দাদার যত জমি আছে সব বাজেয়াপ্ত করা হবে। কোনো জমির মালিক তারা থাকতে পারবে না, ওই এলাকায় তারা থাকতে পারবে না, ওই এলাকায় কোনো জমি তাদের থাকবে না। সেই ব্যবস্থাটাই আমাদের নিতে হবে। ইসলামের প্রকৃত জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ইসলাম সন্ত্রাস সমর্থন করে না। তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাস আর জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে বিএনপি জামাত। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত মানুষ হত্যা করে, এমনকি তাকেও হত্যা করতে বহুবার চেষ্টা চালানো হয়েছে। তারা ক্ষমতায় এসে কি করেছে? জঙ্গিবাদ কার্যক্রম শুরু করেছিল। প্রকাশ্যে দিবলকে অস্ত্র হাতে ঘুরে বেড়ানো, মানুষ খুন করা, মানুষ খুন করে টুকরো টুকরো করে মাটিতে পোতা, নানা ধরনের অপকর্ম তারা করেছে। আমাকে হত্যার জন্য 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। আমি এটা সবসময় বিশ্বাস করি যে আল্লাহ কিছু কাজ দিয়ে মানুষকে পাঠান, আর সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহই রক্ষা করেন। এখনো প্রতিনিয়ত থ্রেট শুনি, কিন্তু আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রেখে চলি। রাজনৈতিক কর্মসূচির নামে দেশ জুড়ে গণহত্যা চালানো হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ইসলামের অপব্যাখ্যা করে কেউ যাতে নাশকতা করতে না পারে সে বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। হজ কার্যক্রমে আপনারা জানেন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যতই অস্বীকার করুক, তারাই বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। এ সময় তিনি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার নিখোঁজ স্বামীকে ফিরে পেতে সহযোগিতা চান। আইন শৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে উত্তরার বাসা থেকে। তারা যতই অস্বীকার করুক, আমরা নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে নিয়ে গেছে। কাজে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এখন তাকে জনসম্মুখে হাজির করা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বিনীতভাবে অনুরোধ করছি, উনি যেন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে ঠিক সেভাবে অক্ষত অবস্থায় যেন তাকে জনসম্মুখে হাজির করে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গাইবান্ধার দুর্গম চরে পাওয়ার গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে চট্টগ্রাম থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ভোরে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গুজব সৃষ্টিকারী মোবাইল ফোনের কলটি চট্টগ্রাম থেকেই করা হয়েছিল। তা নিশ্চিত হওয়ার পর তাদের অনুসন্ধানে গত দুদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অবশেষে আজ ভোরে নগরীর মিস্ত্রিপাড়া থেকে প্রথমে উজ্জ্বলকে আটক করা হয়। পরে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে আটক করা হয় মুনির নামের আরও একজনকে। এই চক্রটি কেউ নিখোঁজ হলে সে ব্যক্তির পরিচিতদের কাছ থেকে এভাবে ফোন দিয়ে টাকা আদায় করে নিত বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি ঢাকার এক শীর্ষ পুলিশ কর্মকর্তার মোবাইলে ফোন দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিনকে গাইবান্ধার দুর্গম চরে পড়ে থাকার খবর দেয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি। শিকার ছিল যে তোমার সেটটা দাও, দিলে পরে 50,000 টাকা বা 2 লাখ টাকা এটা ইনকাম হবে। তো আমি বললাম যে কিরকম ইনকাম? কই সালাউদ্দিন সাহেব তো নিখোঁজ হয়েছে,
আমার মোবাইলটার সমস্যা, তোমার মোবাইলটা যদি আমাকে দাও, দিলে পরে আমি একটা নতুন সিম কিনছি, লাস্টে নাম্বারটা 14, এটা আমি ওই সিমে মোবাইলে ঢুকানোর পরে ওখানে ফোন করে বলবো যে সালাউদ্দিন সাহেবকে অসুস্থ অবস্থায় এরকম জায়গায় পড়ে পাওয়া গেছে, তার জন্য আপনারা বিকাশে কিছু টাকা পাঠান, তাকে ইমার্জেন্সি ভাবে হাসপাতালে বা ভালো প্রাইভেট ক্লিনিকে নিতে হবে। চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ আমরা তাদেরকে দুজনকে গ্রেফতার করি এবং তারা স্বীকার করেছে যে তারা এরকম ফোন দিয়েছে এবং তাদের মূল উদ্দেশ্য ছিল যে তারা এরকম একটা মিথ্যা কথা বলে তারা তাদের আত্মীয় স্বজন বা পুলিশের কাছ থেকে কিছু পয়সা আদায় করবে। বন্দরনগরী চট্টগ্রামের ওয়াসার মোড়ে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালো ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সামিহা তাসনিম। পুলিশ ইনস্টিটিউট বিদ্যালয় থেকে ক্লাস শেষে বাবার সাথে মোটরসাইকেলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা। সবার ছোট কন্যা শিশুর মৃত্যুতে থামছে না পরিবারের আহাজারি। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ও রিস্কি করে মোটরসাইকেল চালায় না, ও খুব সাবধানে চালায়। আল্লাহ এত বড় বিপদ আমার কি করলো, কে করলো? আমার মেয়ের আজকে আমার থেকে কেড়ে নিল। আমি তো বুঝাইতে পারবো না। মেয়ের জন্য আহাজারি থামছে না মা সাজেরা বেগমের। 11 বছরের মেয়ে সামিহা সকালে স্কুলে যায় বাবার সাথেই। বেলা 12টার দিকে মোটরসাইকেলে মেয়েকে নিয়ে স্কুল থেকে বাসায় ফিরছিল বাবা। ওয়াসার মোড়ে হঠাৎ করে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। বাবা মেয়ে দুজনেই দুদিকে ছিটকে পড়ে। কাভার্ড ভ্যানটি এই সময় না থেমে সামিহাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা সামিহাকে মৃত ঘোষণা করেন। ক্রসকে রোডে উঠছে, ইন দ্য মিন টাইম পিছন থেকে কাভার্ড ভ্যান এসে ধাক্কা দিয়ে মেরে দিচ্ছে। তারপর পড়ে গেছি, পাবলিক নিয়ে আসছে এখানে। আসার পরে দেখলাম যে কাভার্ড ভ্যানটা মোটরসাইকেল মারি দিল। মারি দেওয়ার পরে বাচ্চাটা বাবা ব্যথা ভাই নিচে পড়ে গেছে। বাচ্চাটা উঠে মুখ আর নাক দিয়ে মাথা দিয়ে রক্ত বাড়িয়েছে। আমার যাত্রী গাড়ি থেকে নামাই, বাচ্চাকে নিয়ে আমি সোজা মেডিকেলে চলে আসছে। 3 মেয়ের মধ্যে পরিবারের সবার ছোট হওয়ায় সকলের আদরের ছিল সামিহা। দিনে দুপুরে নগরীর একটি ব্যস্ততম এলাকায় এমন ঘটনা কিভাবে ঘটলো তা ভাবতেই পারছে না পরিবারের সদস্যরা। ছুটি হলে ওই জায়গায় গাড়ি মোটামুটি ভালোই জাম থাকে, এই অবস্থায় ক্রাউডি পজিশন থেকে গাড়ি পালিয়ে গেল। যখন আজকে দুপুরবেলা শুনলাম যে ও নাই, মানে এটা আনবিলিভেবল। স্টিল না আমার মনে হচ্ছে না এটা ভুল মনে হচ্ছে, কারণ আমি তো জানি আমার কাজিন, আমি ওর সাথে দুষ্টামি করছি ছোটবেলায়, ওকে বিরক্ত করলে ও কান্না করতো। এই টাইমগুলা মানে ওকে মানে হয়তো বা পাবো না। এ ঘটনায় ঘাতক চালককে আটক করতে না পারলেও কাভার্ড ভ্যানটিকে আটক করেছে পুলিশ। আর ঘাতক চালককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরো থাকছে। ঢাকা বরিশাল নৌপথে আবারও নাব্য সংকট। লঞ্চ চালকরা নৌযান চলাচলে ঝুঁকির কথা বললেও মানতে নারাজ বিআইডব্লিউটিএ। স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে দেশের পথে টাইগাররা। শনিবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে মাশরাফি সাকিবরা। আজ সন্ধ্যায় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের। এদিকে মাশরাফিদের স্বাগত জানাতে এয়ারপোর্ট এলাকায় জড়ো হয়েছেন শত শত ক্রিকেট ভক্ত। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার এস.এম. ইকবাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, এয়ারপোর্ট এলাকায় সর্বশেষ অবস্থা আমাদেরকে জানান। জি পারমিতা, আপনাকে ধন্যবাদ। পারমিতা, আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু আজ তাদের বিশ্বকাপ মিশন শেষ করে কিন্তু বাংলাদেশে আসছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজ কিন্তু সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ দলের কিন্তু এই বিমানবন্দরে কিন্তু ল্যান্ড করার কথা ছিল। তো ভেতর থেকে একটি খবর আমাদের কাছে এসেছে যে সেটি হয়েছে ফ্লাইট কিন্তু আধা ঘন্টা ডিলে হয়েছে, সেই কারণে কিন্তু বাংলাদেশ আজ কিন্তু আধা ঘন্টা পরে পৌঁছবে। তো সেই হিসেবে কিন্তু রাত 8টার দিকে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা। কিন্তু পারমিতা, আমি আপনাকে একটি জিনিস দেখাতে চাই। আপনি যদি দেখেন যে রাত 8টার সময় আসবে, এখন কিন্তু 6টা বাজে। তো 2 ঘন্টা সময় থাকতে পরেও কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সমর্থকরা এখানে এসেছেন বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানাতে বা বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে। শুভেচ্ছা জানানোর জন্য তারা এলো ভেতরে যে ক্ষোভটা ছিল, যেটি পারমিতা আপনিও জানেন যে সেমিফাইনাল যে কোয়ার্টার ফাইনাল যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটি নিয়ে কিন্তু যথেষ্ট কথা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন জায়গায় আমরা কথা শুনেছি এবং দর্শকরা কিন্তু এখনো কিন্তু সেই ক্ষোভ প্রকাশ করছে যে বাংলাদেশ আসলে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ভালো খেলেছে কিন্তু তাদের চক্ষণ কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেওয়া হয়েছে। তো সেটাও কিন্তু তারা আজ বলছেন। তো
সেটাই তারা বলছে যে বাংলাদেশকে যদি এভাবে চক্রান্ত করে যদি হারিয়ে দেওয়া না হতো তাহলে কিন্তু বাংলাদেশের যে বিশ্বকাপ মিশন আরো অনেক দূর যেতে পারতো। সেই কারণে তাদের ভালোবাসাটাও কিন্তু আসলে মুস্তাফিজরা যে তাদের ভালোবাসা কতটুকু অর্জন করতে পেরেছে দেখতে বোঝা যাচ্ছে। পারমিতা, আমি আপনাকে আরো একটি জিনিস জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু এখনো বলছেন যে মাশরাফিরা যেমনই পারফর্ম করুক তারা কিন্তু দর্শকদের তারা কিন্তু তাদের মন জয় করতে পেরেছে এবং তাদের প্রত্যাশা যে যেই ধরনের অবিচার বা অন্যায় বাংলাদেশের সাথে করা হয়েছে ভবিষ্যতে বাংলাদেশ দেশের মাটিতে বা অন্য কোনো টুর্নামেন্টে ভালো পারফর্ম করে তার সমীচীন জবাব দেবে। তো পারমিতা, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে, কারণ ইতিমধ্যে এত পরিমাণে দর্শক সমাগম হয়েছে যে তাদের নিয়ন্ত্রণ করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু হিমশিম খাচ্ছে। তো আমরা বলতে পারি যে সময় আরো যত গড়াবে টাইগার সমর্থকদের উপস্থিতি আরো বৃদ্ধি পাবে এবং এটা যে আসলে ভেতর থেকে অন্তঃস্থল থেকে যে তাদের ভালোবাসা ক্রিকেটের সেটা বলার অপেক্ষা রাখে না। তো বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। হ্যাঁ ইকবাল, বুঝতেই পারছি বেশ উত্তেজনা কাজ করছে সেখানে, বেশ ভক্ত সমর্থকদের বেশ ভিড় রয়েছে। দর্শক আমাদেরকে এয়ারপোর্ট এলাকা থেকে জানাচ্ছিলেন রিপোর্টার SM ইকবাল, তিনি জানাচ্ছিলেন যে বাংলাদেশ ক্রিকেট দলের ফেরার কথা রয়েছে আজ সেখানে এবং তাদেরকে স্বাগত জানাতে সেখানে ভক্ত সমর্থকদের যে ভিড় রয়েছে তারই খবরাখবর। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার এবং ভোট কেন্দ্র দুটির সংখ্যায় বেড়েছে। তাই সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন যেমন প্রস্তুতি নিতে শুরু করেছে, তেমনি ভোটারদের কেন্দ্রে আসা থেকে শুরু করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মপদ্ধতির ছক সাজানোর কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। আর বিশিষ্ট নাগরিকরা বলছেন, নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার প্রভাব বন্ধ করে ভোট কেন্দ্রের নিরাপদে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। গত 18 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিসে বেড়েছে তোড়জোড়। প্রায় 60 বর্গ মাইলের এই নগরীতে এবার সিটি কর্পোরেশন নির্বাচনে 1,25,000 ভোটার বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে 18,13,449 জন। আর এই কারণেই বাড়ছে ভোট কেন্দ্রের সংখ্যাও। গত যে নির্বাচনটি হয়েছে সেখানে 673টি ভোট কেন্দ্র ছিল। ওই 673টি কেন্দ্র সরজমিনে পরিদর্শন করে বাড়তি ভোট কক্ষ করে বাড়তি ভোটারদের ভোট নেওয়া যায় কিনা, যদি তা সম্ভব না হয় সরজমিন পরিদর্শন করে হয়তো আমাদের সেই ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে। এদিকে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে নানা ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। নির্বাচনে বাড়তি ভোটার সংখ্যা এবং ভোট কেন্দ্র সামাল দিতে অতিরিক্ত ফোর্স চাওয়া হবে বলে জানান সিএমপির কমিশনার। সিএমপির পক্ষ থেকে যে ফোর্সের সংখ্যা আছে, এই ফোর্স দিয়ে এই নির্বাচন এককভাবে করা সম্ভব না, আমাদের বাইরে থেকে ফোর্স আনতে হবে। যেহেতু একটা জাতীয় নির্বাচনের মতোই একটা সিটি কর্পোরেশন নির্বাচনটি, এটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য আমি ফোর্সের ডিমান্ড দিলে পুলিশ হেডকোয়ার্টার এবং অন্যান্য সংস্থা থেকে আমি ফোর্স পাবো। তবে বিশিষ্ট নাগরিকরা বলছেন, নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব বন্ধ করে ভোট কেন্দ্রে নিরাপদে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিরাপদ নিশ্চিতকরণ করতে হবে, ভোটাররা যেন যেতে পারে, ভোট দিতে পারে। কোন রকমের পেশি শক্তি, কোন রকমের দুর্নীতিবাজ বা কালো টাকার মালিক মানে নির্বাচনটাকে যেন অন্যভাবে করতে না পারে, ওই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে অত্যন্ত সজাগ থাকতে হবে। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে মোট ভোটার ছিল 16,88,668 জন। এর মধ্যে শুধুমাত্র 21 নম্বর জামাল খান ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি নির্বাচনের বিভিন্ন বিষয়ে কথা বলতে মহানগর আওয়ামী লীগের সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। সকালে 16 শহরের 2 নম্বর গেটের সাবেক মেয়রের বাসায় নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে যান তিনি। এ সময় মহিউদ্দিন চৌধুরীকে মিষ্টি খাইয়ে দেন আওয়ামী লীগ সমর্থিতই প্রার্থী। পরে তিনি নির্বাচনী কাজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সমর্থন চান। জবাবে নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানান মহিউদ্দিন চৌধুরী। এছাড়া নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে 501 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এতে দলের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসহাক মিয়াকে চেয়ারম্যান করা হয়েছে। আর নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি নির্বাচন। নির্বাচনটা কিভাবে পরিচালনা করব সেটা নিয়ে
প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি হবে, সেখানে 501 সদস্য বিশিষ্ট। আজম নাসিরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার পক্ষে আমাদের চট্টগ্রামের সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব। সিলেটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় এই ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। ভোট চলাকালে কেন্দ্র ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এই ওয়ার্ডের 8টি কেন্দ্রে মোট ভোটার 17,701 জন, আর কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজিবুর রহমানের মৃত্যুর পর এই পদটি শূন্য হয়। টানা 4 মাস বন্ধ থাকার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছেন উপাচার্য ডক্টর এএএম নুরুন নবী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সকালে তালা খুলে দেওয়াকে কেন্দ্র করে এই দুই ভবনের সামনে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে বেলা 11:15টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে তালা খুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। 4 মাস আগে ভিসির অপসারণের দাবিতে ভবন দুটিতে তালা ঝুলিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পক্ষে বিপক্ষে নানা ধরনের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে উপাচার্যের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম সংগঠনটি। এর আগে মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের উদ্যোগে উপাচার্যের বিরুদ্ধে এই অভিযোগকে ষড়যন্ত্র উল্লেখ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রোপাগান্ডায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। গত 17 মার্চ বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মচারীর সঙ্গে উপাচার্যের ফোনালাপ ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। তবে উপাচার্য ডক্টর রফিকুল হক ফোনালাপের কথা স্বীকার করলেও তা বিকৃত করে ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন। যেহেতু নৈতিক স্খলন ঘটেছে, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম মনে করে যে এই পদে থেকে, সর্বোচ্চ পদে থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করাটা ঠিক হবে না। অডিও এবং স্টিল ছবির প্রমাণ আমরা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে সর্বোচ্চ কর্মকর্তা হিসাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার যোগ্যতা তিনি হারিয়েছেন। স্বার্থ হাসিল হয় নাই, এই জন্য বিসি সাহেবের বিরুদ্ধে তাদের এই ষড়যন্ত্র। মোবাইলে বা এইটা একজনের ফটো আরেকজনের সাথে লাগিয়ে অনেক কিছু করা যায়, যার ফলে এইটা আমি বিশ্বাস করি না। আপনারা এটা চেক করে দেখুন, যেভাবে জিনিসটা সাজানো হয়েছে তার সাথে আমার মোটো সংশ্লিষ্ট নাই। আমি এটাকে চ্যালেঞ্জ করছি এবং তার বিরুদ্ধে আমার যা ব্যবস্থা গ্রহণ করা, আইনত ব্যবস্থা করা, যথাযথ ব্যবস্থা করা, সেটা আমি করতেছি। কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের ফিল্ড বুক তৈরি করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা ভূমি অফিসের কর্মকর্তা। এ ঘটনায় জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা সহ অন্তত 6 জন আহত হয়েছেন। অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, বেলা 12টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে যৌথ তদন্ত অর্থাৎ ফিল্ড বুক তৈরি করতে খন্দের বিল এলাকায় যান ভূমি অফিসের 8 কর্মকর্তা। এ সময় স্থানীয় মঞ্জুর কাদের চৌধুরী ও বখতিয়ার কাদের চৌধুরীর নেতৃত্বে শতাধিক লোকজন তাদের উপর হামলা করে। এতে জেলা ভূমি হুকুম দখল ও অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদুর রহমান সহ 6 জন আহত হন। পরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। এদিকে এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতের একটি চাইল্ড হোমে প্রায় 5 বছর আটকে থাকার পর দেশে ফিরেছে বাংলাদেশের 6 কিশোর। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা দেশে প্রবেশ করেন। সকালে ভারতের ইমিগ্রেশন ওসি এসকে সরকার এই 6 জনকে বাংলাদেশ ইমিগ্রেশনের ওসি রফিকুজ্জামানের কাছে হস্তান্তর করেন। মুক্তি পাওয়া কিশোররা জানায় 2009 ও 10 সালের বিভিন্ন সময়ে ভালো কাজ দেওয়ার কথা বলে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে তাদের ভারতে পাঠায় দালালরা। পরে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে আদালতে পাঠায়। শিশু হওয়ায় ভারতের আদালত তাদের সেফ হোমে রাখার নির্দেশ দেন।
বিশ্ব পানি দিবস উপলক্ষে বগুড়া, পিরোজপুর সহ দেশের বিভিন্ন জেলায় র্যালি, আলোচনা সভা ও সেমিনার সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে পানির সংকট কমাতে জলাধার রক্ষার দাবি জানানো হয়। পানির সহজ প্রাপ্তি টেকসই উন্নয়নের ভিত্তি শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় করতোয়া নদীর তীরে মানববন্ধন করে পরিবেশবাদী সংগঠন বেলা ও বাপা। এতে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে জেলার নদীগুলোকে দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত করার দাবি জানানো হয়। এছাড়া পিরোজপুরে র্যালি, বাগেরহাটে মানববন্ধন ও ফরিদপুরে আলোচনা সভা সহ দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। আবারও নাব্য সংকট দেখা দিয়েছে ঢাকা বরিশাল নৌপথে। পলি জমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর। লঞ্চের চালক ও মালিকরা বলছেন ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী নৌযানগুলো। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের দাবি অভিযোগ সঠিক নয়। আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথের দৈর্ঘ্য ১৭৫ কিলোমিটার। এ রুটের লঞ্চগুলো চলাচলকালে প্রতিনিয়ত বাধার মুখোমুখি হচ্ছে। মাঝরাতে বিশাল লঞ্চগুলো ডুবোচরের কারণে প্রচণ্ড ঝাঁকুনিতে আটকে যাচ্ছে নদীর বিভিন্ন স্থানে। ঢাকা বরিশাল নৌপথের ৫ থেকে ৬টি স্থানে এই অবস্থা বলে জানালেন লঞ্চের চালকরা। যাত্রীবাহী জাহাজ চলাচল করতে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলতে হয়। জায়গাগুলো যেমন মেঘনা নদীতে মেয়ারচর এবং মাঝেরচর এলাকা এবং আরিয়ালখার মুখে এবং লঞ্চঘাট এলাকায় কীর্তনখোলা নদীতে এই পয়েন্টে পানি কম। এই ডুবাচরগুলো অতি দ্রুত ড্রেজিং না করলে তাহলে নৌযান পরিচালনায় অনেক বিঘ্ন সৃষ্টি হবে এবং সম্পদ এবং জীবনহানির সম্ভাবনা রয়েছে। এ কারণে ঝুঁকি নিয়েই যাত্রীবাহী নৌযান চালাতে হচ্ছে বলে জানান লঞ্চ মালিকরা। ঢাকা এবং বরিশাল নৌপথটি সবসময় সচল রাখার জন্য ড্রেজিং করে এই নদীপথটা সচল রাখা দরকার, না হলে যে কোনো সময় যে কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তবে অভিযোগটি ঢালাও এবং সঠিক নয় বলে দাবি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। নদীর প্রশস্ততা কম থাকায় একটি লঞ্চ আরেক লঞ্চটিকে অতিক্রমের সময় নদীর পাড়ে ধাক্কা লাগে। এই ধাক্কার জন্য লঞ্চ কর্তৃপক্ষ দায়ী, বিআইডব্লিউটিএ কোনো ক্রমে এই ব্যাপারে দায়ী নয়। আর ঢাকা বরিশাল নৌপথটি বর্তমানে সচল রয়েছে। এ রুটে শুধু বরিশালের নৌযানই নয়, দক্ষিণাঞ্চলের ৩০ থেকে ৩৫টি রুটের ১২২টি বড় ও মাঝারি যাত্রীবাহী লঞ্চ নিয়মিত যাতায়াত করে। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা মেডিকেলে মারা গেলেন পেট্রোল বোমায় দগ্ধ আরো ৪ জন। যন্ত্রণায় ছটফট করছেন মাগুরায় দগ্ধ আরো ৬ শ্রমিক। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। যারা ভূমি অফিসে আগুন দিচ্ছে তাদের জমির মালিকানা বাজেয়াপ্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ। আমার মেয়ে আমি চট্টগ্রামে বাবার চোখের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালো ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। চালক পলাতক। চট্টগ্রাম সিটি নির্বাচনে বেড়েছে ভোটার ও কেন্দ্রের সংখ্যা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে চলছে নানা প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এবং স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরছে টাইগাররা। বিমানবন্দরে মাশরাফির দলকে অভ্যর্থনা জানাতে ভক্ত সমর্থকদের ঢল। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।